প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচিত সাবজেক্ট রুরাল ইকোনমিক্স। আমরা যে টপিক্সের উপরে ক্লাস নিব সেটি হচ্ছে পল্লী উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্ট। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব যে পল্লী উন্নয়নের ক্ষেত্রে কি কি সমস্যা বিদ্যমান আছে আমাদের দেশে প্রেক্ষিতে। বাংলাদেশের প্রেক্ষিতে পল্লী উন্নয়নের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা বিদ্যমান আছে এবং এই সমস্যাগুলি কিভাবে দূর করা যাবে। তো আমরা বলছি বাংলাদেশের পল্লী উন্নয়নের ক্ষেত্রে যেই সমস্যা সবচেয়ে বেশি আমাদেরকে নাজেহাল করে সেটা হচ্ছে যে প্রকৃতির উপর কৃষির মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা। আমাদের কৃষি পুরোটাই বলা যায় যে প্রকৃতি নির্ভর। আমরা কৃষির সেচ বলো, বন্যা, অতি বন্যা, কখনো খরা, কখনো বাঁধ ভেঙে যাওয়া, কখনো নদী ভেসে যাওয়া, কখনো পানি নেই। কৃষিতে এই যে প্রকৃতি নির্ভরতা, এই কারণে আমরা কখনোই কাঙ্ক্ষিত উৎপাদন লাভে সক্ষম হই না। কৃষির উপর আমাদের বৈজ্ঞানিক দখলদারিত্ব কম থাকার কারণে, কারিগরি দখলদারিত্ব কম থাকার কারণে আমাদের কৃষি পুরোটাই প্রকৃতি নির্ভর। ফলে আমাদের এই পল্লী উন্নয়নের পথে এটি একটা বড় অন্তরায়। তো কৃষির যদি ডেভেলপমেন্ট না হয়, পল্লী উন্নয়নের ক্ষেত্রে, পল্লীর আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে, পল্লীর জনগণের জীবনমান পরিবর্তনের ক্ষেত্রে আমাদের পল্লীর যে কৃষি আছে সেই কৃষি হচ্ছে প্রধানতম সেক্টর। তো কৃষির যদি ডেভেলপমেন্ট না থাকে বা কৃষির যদি আধুনিকায়ন না ঘটে, তাহলে অবশ্যই পল্লী উন্নয়ন ব্যাহত হবে। এটা একটা বড় অন্তরায় আমাদের পল্লী উন্নয়নের পথে, কৃষি প্রকৃতি নির্ভর বিধায়। এছাড়া আমাদের কারিগরি জ্ঞানের অভাব। কৃষিতে আমরা যদি কারিগরি জ্ঞানের ইন্ট্রোডিউস করতে পারতাম, কারিগরি জ্ঞানের প্রয়োগ ঘটাতে পারতাম, তাহলে আমাদের উৎপাদন বর্তমান অবস্থা থেকে আরও অধিকতর ফলপ্রসূ হতো। বর্তমানে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের চতুর্থ। অবশ্যই আমাদের জন্য প্রাউড ফিল করার মতো একটা ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে আমাদের জনসংখ্যা অনেক অনেক। তো সেই জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের কৃষিতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ, কারিগরি জ্ঞানের প্রয়োগ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা সেই স্বাধীনতার সময় যে পরিমাণ ভূমি আবাদযোগ্য ছিল আমাদের, সেই পরিমাণ ভূমিও আবাদযোগ্য এখন আছে মনে হয় না। আমাদের অনেক ঘরবাড়ি তৈরি হয়েছে, সে আমাদের আবাদযোগ্য জমির পরিমাণ কমেছে। তারপরও আমরা খেয়ে পরে কিন্তু বেঁচে আছি। তার মানে হচ্ছে উৎপাদন বেড়েছে, কিন্তু আমাদের যদি কারিগরি জ্ঞানের বিস্তার ঘটতো এবং কৃষিতে তা ইন্ট্রোডিউস হতো, কৃষিতে তার প্রয়োগ হতো, তাহলে অবশ্যই উৎপাদন অধিকতর বৃদ্ধি পেত। কিন্তু আমাদের সেটা না হওয়া আমাদের পল্লী উন্নয়ন অনেকখানি ব্যাহত হচ্ছে। আরেকটি হচ্ছে আমাদের কৃষিতে দক্ষ উদ্যোক্তা শ্রেণীর অভাব। আমরা শিল্পক্ষেত্রে অনেক উদ্যোক্তা শ্রেণী দেখি এবং তারা অনেক করিতকর্ম এবং তারা অনেক সফল মানুষ। আমরা অনেক শিল্পপতিকে চিনি যারা জীবনে একদম শূন্য থেকে শুরু করে আজকে প্রতিষ্ঠিত, সারা দেশ তাদেরকে চেনেন, আমরা তাদেরকে সম্মান করি। তারা দেশের জাতীয় অর্থনীতিতে বিরাট বিরাট অবদান রেখেছেন। কিন্তু আমাদের যে প্রধানতম খাত, আমাদের উৎপাদন খাত কৃষি, এই কৃষিতে তেমন কোনো উদ্যোক্তা শ্রেণী উপস্থিতি নেই। ফলে আমাদের গ্রামে পল্লী উন্নয়নের ক্ষেত্রে এটি একটি বড় অন্তরায়। তারপর হচ্ছে আমাদের সঞ্চয় প্রবণতার অভাব। আমাদের মধ্যে পল্লী অঞ্চলের মানুষের এমনিতেই নুন আনতে পান্তা ফোরায়, তারা আবার কোত্থেকে সঞ্চয় করবে। ফলে কৃষিতে সঞ্চয় প্রবণতা অনেক অনেক কম। যদি সঞ্চয় প্রবণতা থাকতো তাহলে অবশ্যই মূলধন গঠন হতো। মূলধন গঠন হলে এই মূলধন আবার কৃষিতেই বিনিয়োগ হতো এবং উৎপাদন আরও বৃদ্ধি পেত। তোমরা নিশ্চয়ই লুইস মডেল পড়েছ, যেখানে বলা হচ্ছে যে কৃষিতেই মূলধন বৃদ্ধি করে, কৃষিতেই এই মূলধন আবার কৃষিতেই যদি নিয়োগ করা যায় তাহলে অবশ্যই উৎপাদন আরও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে
আমরা যদি আমাদের কৃষিতে সঞ্চয় প্রবণতা থাকতো, মূলধন গঠনের সুযোগ থাকতো, সেটা আবার নতুন করে বিনিয়োগ হইতো, তাহলে আমরা অবশ্যই আরো উৎপাদন বেশি করতে পারতাম। কৃষি উৎপাদন আরো বেশি হওয়া মানে হচ্ছে যে আমাদের রুরাল ডেভেলপমেন্ট আরো গতি পেত। কিন্তু সেটা আমাদের পল্লী উন্নয়নের পথে একটা বড় অন্তরায়। তারপর আছে আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেমন নাই, যতটুকুই আছে সেটাও আমরা পূর্ণাঙ্গ ব্যবহার করছি না বা করতে পারছি না। তো এই যে প্রাকৃতিক সম্পদের অপূর্ণাঙ্গ ব্যবহারও আমাদের পল্লী উন্নয়নের পথে অন্যতম অন্তরায়। তারপর আছে আমাদের ধর্মীয় আহ, মূল্যবোধ। কখনো কখনো এটা কুসংস্কারের রূপ নেওয়া, কখনো কখনো এটার জন্য মানুষের শ্রমবিমুখিতা, কখনো কখনো মানুষের আহ, আধ্যাত্মিক জীবনের প্রতি বেশি আকৃষ্ট হওয়া এবং বাস্তবতা বিবর্জিত হয়ে যাওয়া। এ- এইটা এটিও আমাদের উন্নয়নের পথে, মানে গ্রামীণ উন্নয়নের পথে, রুরাল ডেভেলপমেন্টের পথে অন্যতম অন্তরায়। আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব, আমাদের চিন্তা চেতনায় মননে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব এই কারণে যে, কারণ আমাদের শিক্ষাটা কম, এর মধ্যে আবার কারিগরি শিক্ষা আরো কম, বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রসার আরো কম। ফলে আমরা কোনো কিছুই সহজেই বৈজ্ঞানিক কোনো কিছু সহজেই মেনে নিতে পারি না। আমরা সবসময় চিন্তা করি আহ, আহ, কি পারলৌকিক চিন্তা থেকে অনেক কিছু চিন্তা করি, আর তাৎক্ষণিকভাবে পাপ পুণ্যের হিসাব করি, যদিও এসব কোনো ম্যাটার করে না এখানে। কিন্তু অনেক সময়ই দেখা যায় যে আহ, গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এই সমস্ত ধর্মীয় কুসংস্কার এবং এই সমস্ত পশ্চাৎপদ চিন্তা চেতনা আমাদের গ্রামীণ উন্নয়নের পথে বড় ধরনের অন্তরায়। কখনো কখনো অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নই করা যায় না এরকম ধর্মীয় কুসংস্কারের কারণে। যে এখানে একটা ব্রিজ হবে, না ব্রিজ হওয়া যাবে না, এখানে ব্রিজ হওয়া মানে হচ্ছে যে মানুষের মাথা লাগবে, এরকম কথা আমি শুনেছি এবং আমি দেখেছি পত্রিকার পাতায়, যে এরকম মিথ্যাচার, এরকম আহ, কি বল গুজব রটানো, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দেওয়া, এটা কিছু কিছু স্বার্থন্বেষী মহল করতে পারে, আবার কিছু কিছু লোক সত্যি বিশ্বাস করে এরকম, কারণ তার শিক্ষার অভাব আছে। আমরা দেখেছি যে যদি রাজনৈতিক ক্ষমতা ডেমোক্রেটিক ওয়েতে সবার মধ্যে বিকেন্দ্রীকরণ হয়, তো আমাদের নেতৃত্বের বিকাশ ঘটে এবং পল্লী উন্নয়নের ক্ষেত্রে সেই গ্রামীণ নেতৃত্ব ঠিক করতে পারত সহজেই যে তাদের আসলে কি প্রয়োজন। আমরা শহরে বসে অনেক সময় অনেক পরিকল্পনা প্রণয়ন করি এবং সেটা বাস্তবায়ন করতে গিয়ে দেখি যে পরিকল্পনা প্রণয়ন করার কথা, আর বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় যে সেটা আরেক কথা। তো বেশিরভাগ ক্ষেত্রেই যদি এরকম হয় তাহলে সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছু না। মানে পল্লী উন্নয়ন তো সম্ভব হলো না, বরং যে টাকা আমাদের হাতে সঞ্চয় ছিল উন্নয়ন করার জন্য সেটারও অপচয় হয়ে গেল। এমনিতেই আমাদের অর্থনীতি দুর্বল, তার মধ্যে যদি আমরা যে পরিমাণ বরাদ্দ একটা উন্নয়নের জন্য দেওয়া হয় সেটা যদি কাজে না লাগে, তো আমাদের দুর্ভাগ্যের আর আসলে সীমা থাকে না। আমরা যদি স্থানীয় ভিত্তিতে স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটাইতে পারি, তো তারাই নির্ধারণ করতে পারবে যে পল্লী উন্নয়নের জন্য আসলে আমাদের কোন ধরনের পরিকল্পনা নেওয়া উচিত এবং সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায়, এবং বাস্তবায়নের ক্ষেত্রে এই পল্লী অঞ্চলের মানুষ কিভাবে অংশগ্রহণ করতে পারে এবং তাদের অবদান রাখতে পারে, সেজন্য মনে করে তার ডেভেলপমেন্টের জন্যই এই প্রকল্প নেওয়া হচ্ছে এবং এখানে তার অবদান রাখার সুযোগ আছে, সে নিজেকে এর সাথে একত্রতা বোধ করতে পারবে। কিন্তু আমাদের পল্লী উন্নয়নের পথে, রুরাল ডেভেলপমেন্টের পথে এই আমাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা পরিকল্পনা প্রণয়ন, নীতি বাস্তবায়ন এবং আহ, কি বলবো যে নেতৃত্বের বিকাশ না হওয়ার কারণে আমাদের পল্লী উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারপর আছে আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা। আমরা সাম্প্রতিককালের সময়গুলোতে দেখেছি যে এখন অনেকটাই স্থিতিশীল অবস্থা আছে, কিন্তু একটা সময় ছিল আমাদের যে যখন আমাদের আহ, সকল কাজই এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যাহত হইত, সেটা শহরে হোক কিংবা গ্রামে হোক।
সকল কাজে, যে সার বন্টন হচ্ছে না ঠিক মতো, ঋণ বন্টন হচ্ছে না ঠিক মতো, এইসবের সব কিছুর পিছনে আমাদের এই দূষিত রাজনীতি জড়িত ছিল একসময়। তো ফলে আমাদের যে উন্নয়ন কার্যক্রমগুলো ছিল বা উন্নয়নের জন্য যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আমাদের পূরণ হয়নি। সহজ কথায় বলা যায় যে পল্লী উন্নয়নের ক্ষেত্রে এই রাজনৈতিক অস্থিরতা একটি অন্যতম বড় কারণ। রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, পল্লী উন্নয়নের ক্ষেত্রে আমাদের একটি বড় দুর্বলতা হচ্ছে আমাদের গ্রামীণ অবকাঠামোগত সুযোগ সুবিধার অভাব বা অবকাঠামোগত উন্নয়ন না হওয়া আমাদের গ্রামীণ উন্নয়নের পথে একটি বড় ধরনের বাধা। যে কোনো প্রকল্প বাস্তবায়ন বা যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে হলে অবশ্যই তার অবকাঠামোগত সুযোগ সুবিধা থাকা দরকার। আমি এক জায়গায় একটা বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছি, অথচ সেখানে যাওয়ার মতো যে রাস্তা সেটা নাই, সেখানে বিদ্যুৎ সংযোগ নাই, সেখানে মানুষের বসবাস করার মতো যে যে ধরনের আবাসস্থল থাকা দরকার সেটা নাই, সেখানে মানুষের কোনো সহযোগিতা নাই, সেখানে পরিবার পরিজন নিয়ে থাকার জন্য এখানে সেই মাত্রা সেরকম কোনো স্কুলই হয়তো নাই, সেখানে তার সন্তান কোথায় পড়বে। তো গ্রামীণ অবকাঠামোগত সুযোগ সুবিধার অভাব গ্রাম উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের, গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের বাধা। দারিদ্র্যের দুষ্টচক্র, মূলধনের স্বল্পতা, সবই হচ্ছে